नमस्कार दर्शक बंधु आज के আমরা আলোচনা করব যে কেন ধনীরা আরো ধনী হচ্ছে এবং গরিব লোকেরা দিন দিন গরিব হয়ে যাচ্ছে এবং যারা মিডল ক্লাস যারা মাঝামাঝি জায়গায় আছে তো তারা কি করলে আস্তে আস্তে মিডল ক্লাস থেকে আপার মিডল ক্লাস বা রিচ এই দিকে এগোতে পারে আর কি করলে সেই মিডল ক্লাস থেকে লোয়ার মিডল ক্লাস বা তারও নিচের দিকে যায় বা কি কারণে এই জিনিসগুলো হয় সেই সমস্ত নিয়েই আজকের আলোচনা এবং তারপরে আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আমি নিজে কি স্ট্র্যাটেজি ফলো করে আসছি বিগত 10-15 বছর ধরে সেই সমস্ত নিয়েও বলবো। এটা খুব কমন প্রবলেম বা প্রচুর জায়গায় এটা নিয়ে আপনারা খুব কমপ্লেনও দেখবেন বা এটা নিয়ে খুব চর্চা হয়ে থাকে যে সারা পৃথিবীতে মানে খালি ইন্ডিয়া বলে নয় সারা পৃথিবীতেই যারা বড় লোক তারা আরো বেশি বড় লোক হয়ে যাচ্ছে মানে ইনকাম ইনইকুয়ালিটি তত বেশি তৈরি হচ্ছে আর যারা গরিব লোক তারা কিন্তু আরো গরিবের দিকে চলে যাচ্ছে। অনেকে এই জন্য সরকারকে দায়ী করে ট্যাক্স এটা সেটা পলিসি আরো অনেক কিছু দায়ী করে। তো একটা সংক্ষেপে আমি বলতে পারি যে বড় লোকদের কিন্তু ট্যাক্স রেটটা খালি ইন্ডিয়া বলে নয় সারা পৃথিবীতেই সব জায়গায় বেশি। অ্যাকচুয়াল কারণটা কি এই জিনিসটাই কিন্তু মানুষ মানে ইন ডেপথ ভাবে না সেই অ্যাকচুয়াল কারণটা ভাবতে পারে না বলেই যারা গরিব ধরুন তারা আলো গরিবের দিকে চলে যায়। যদি সেই অ্যাকচুয়াল কারণটা ভেবে সেইটাকে যদি অ্যাড্রেস করা যেত তো তাহলে কিন্তু এই প্রবলেম আজকে থাকতো না। তো সেই কারণ বলবো ডিটেলস বলবো লজিক্যালি ভাববেন এমন না যে আমি বলছি বলেই আপনাকে মানতে হবে তা একেবারেই তো নয়। তো লজিক্যালি আপনিও ভাববেন যেটা আমি বলবো সেইটা ঠিক কিনা সেই মতো আপনি আপনার কমেন্ট বা আপনার মতামত জানাবেন। আচ্ছা যদি আমি বলি যে ধনীরা বা বড়লোকরা রিচ ইজ গেটিং রিচার আর পুয়ার ইজ গেটিং পুয়ারার দুটোর পেছনেই একটা সিমিলার ফ্যাক্টর সেম ফ্যাক্টর তো শুনতে একটু কেমন লাগতে পারে না? তো চলুন বলি সেই সেম ফ্যাক্টরটা হলো লোন নেওয়া বা ধার নেওয়া। একটু ডিটেলসে বলি তারপর পুরো এক্সাম্পল দিয়ে বোঝাবো তারপরে সমস্ত যেমন বললাম পার্সোনাল স্ট্র্যাটেজি অ্যান্ড অল সেগুলো বলবো। কি সেটা যারা দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে তো তারা কিরকম লোন নেয় তো তারা ধরুন 100 টাকা লোন নিচ্ছে 100 টাকা লোন নিয়ে ব্যাংকে হয়তো 10 টাকা পে করছে এবং সেই 100 টাকা লোন নিয়ে সেইখান থেকে বিজনেস করে 20 টাকা আর্ন করছে। তো যখন এই 100 টাকা 10 টাকা ব্যাংকে দিয়ে 20 টাকা আর্ন করতে পারছে তো তারপরেই সে সেটা রেপ্লিকেট করে 1 লাখ টাকায়। সেই 1 লাখ টাকাটা থেকেই তারপরে রেপ্লিকেট করে 10 লাখ 10 লাখ থেকে 1 কোটি মানে এই রকম ভাবে চলতে চলতেই কি হয় যে টাকা ধার নিচ্ছে মানে কেউ যদি 1 কোটি টাকা ধার নেয় ধার নিয়ে ব্যাংককে যদি 10% ইন্টারেস্ট দিয়ে নিজে যদি 20% আর্ন করতে পারে তো তার মানে বুঝতে পারছেন সে সিস্টেমের টাকাতে মানে সে কিভাবে বড়লোক থেকে আরো দিন দিন বড়লোক হয়ে উঠছে। আর যে সমস্ত মিডল ক্লাস যারা লোয়ার মিডল ক্লাসের দিকে যাচ্ছে বা গরিব যারা গরিব দিকে হয়ে যাচ্ছে তারা কেমন লোন নেয় তারা নেয় হচ্ছে ইএমআই তে টিভি মোবাইল এই সমস্ত কিছু গাড়ি বলুন এই সমস্ত কিছু তারা কেনে। তারা কেমন লোন নিচ্ছে যে ধরুন 100 টাকা লোন নিচ্ছে 100 টাকা যেই ভ্যালুটার যেই জিনিসটার জন্য লোন নিচ্ছে 100 টাকা লোন নিয়ে ধরুন 10 টাকা ইন্টারেস্ট পে করলো 6 মাসের মধ্যে সেই 100 টাকা ধরুন মোবাইল বা গাড়ি যাই কিনুক না কেন 6 মাস 1 বছরের মধ্যে সেই 100 টাকার ভ্যালু হয়ে যাচ্ছে 60 টাকা তারপর সেই 60 টাকার ভ্যালু কমে হয়ে যাচ্ছে 50-30 এইরকম হয়ে যাচ্ছে। তো তার মানে যারা লোয়ার মিডল ক্লাস থেকে যারা আরো নিচের দিকে যাচ্ছে বা মিডল ক্লাস থেকেও যারা নিচের দিকে যাচ্ছে তারা যেটা করছে সিম্পলি ব্যাংক অ্যান্ড অল অন্যান্যদেরকে বড়লোক হতে সাহায্য করছে। বড়লোকরাও মানে লোন নিচ্ছে কিন্তু মিডল ক্লাস যারা মানে লোয়ার মিডল ক্লাসের দিকে যাচ্ছে ডিফারেন্সটা এটাই হচ্ছে যেই টাকা লোনটা নিচ্ছে সেই টাকার উপরে ইন্টারেস্ট তো পে করছেই সেইটা দিয়ে যে জিনিসটা কিনছে সেই জিনিসের ভ্যালুও দিন দিন কমছে। আরেকটু ডিটেলস এক্সাম্পল দিই দেখুন আজকে আপনি যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেখছেন মানে যত মানে বিলিয়নিয়ার দেখছেন বা আপনাদের এরিয়াতে যে যত বড়লোক দেখছেন তারা কিন্তু কেউ হঠাৎ করে একদিনে বড়লোক হয়নি। হ্যাঁ ইদার তারা ইনহেরিট করেছে এবার ইনহেরিট করলেই মানে হয়তো তাদের বাবা ঠাকুরদা ছিল সেখান থেকে করেছে বাট ইনহেরিট করলেই যে সবাই সেই বড়লোক জিনিসটা বা সেই ওয়েলথটা মেনটেন করতে পারছে তাও নয়। খুব সিম্পল খুব ওয়েল নোন যদি একটা এক্সাম্পল দেওয়া যায় যে আমরা সবাই জানি যে ধীরুভাই আম্বানির কথা। ধীরুভাই আম্বানি কিন্তু জিরো থেকে স্টার্ট করেছিলেন কিচ্ছু ছিল না তার গুজরাট থেকে মুম্বাইতে এসেছিলেন। তো সেই ধীরুভাই আম্বানি ওই কাজটাই করেছিলেন তার কাছে যখন কিচ্ছু ছিল না ওই 100 টাকা নিয়ে এর ওর বন্ধু বান্ধবের থেকে 100 টাকা নিয়ে সেই 100 টাকাটাকে 125 টাকা করেছিল। তো যখন ওই 100 টাকাকে 125 টাকা সে করেছে তখন তার মনে কনফিডেন্স আসে তারপরে সে 1000 টাকা ব্যাংক থেকে ধার নেয় 1000 টাকা ধার নিয়ে সেই 1000 টাকা 25% রিটার্ন জেনারেট করে ব্যাংকে হয়তো 10% দিয়েছে। তারপর সেই 1000 থেকে যখন কনফিডেন্স আসে 1 কোটিতে যায় সেই 1 কোটি থেকে 100 কোটিতে চলে যায়। ওই 100 কোটিতে যখন সে চলে যাচ্ছে তখন কি হচ্ছে 100 কোটি টাকার সে হয়তো লোন নিয়ে ব্যাংকে হয়তো 10 কোটি পে করছে আর নিজে সেই 100 কোটিটাকেই সেই বিজনেসটা বড় করে ফ্যাক্টরিতে ইনভেস্ট করে 5-6 বছর 10 বছরে
200 কোটি টাকার বিজনেস বানিয়ে নিচ্ছে। এবং তারপরে ধীরুভাই আম্বানির পরে অনিল আম্বানি আর মুকেশ আম্বানি, তার দুই ছেলে কিন্তু সিমিলার জিনিস ইনহেরিট করেছিল, সেম ভ্যালু ইনহেরিট করেছিল। কিন্তু সেখান থেকে দেখুন আজকে মুকেশ আম্বানি কোথায় চলে গেছে আর অনিল আম্বানির ওয়েলথ কিন্তু জিরো। কেন? এই যে রেপ্লিকেশন, লোন নিয়ে নিজের বিজনেসে লাগিয়ে সেখান থেকে বড় করা, এটা কিন্তু ইটস নট অ্যান ইজি, সবাই কিন্তু পারে না। বড় বড় বিজনেসম্যানের ছেলে মেয়েরাও কিন্তু প্রচুর ফেল হয়। এই সেম জিনিসটা করতে গিয়েই অনিল আম্বানি ফেল হয়েছে। সিম্পল, অনিল আম্বানি যেটা করতে গেছিলেন যে সেম ফর্মুলা, যে 100 কোটি টাকা ধার নিয়ে দেন 10 কোটি ব্যাংকে দিয়ে নিজে 20 কোটি আর্ন করা। অনিল আম্বানির কেসে ওই নিজে 20 কোটি আর আর্ন করতে পারেনি, রাদার বিজনেস লস হয়েছে। বিজনেস লস হওয়ার ফলে কিন্তু ব্যাংকেরও ইন্টারেস্ট গেছে, নিজের বিজনেসও লস হয়েছে। তো তার মানে এরকম ইন্ডিয়াতে প্রচুর বিজনেসম্যান আছে। অনেকে আপনারা বলবেন যে প্রচুর লোকে ব্যাংকের টাকা মেরে, সরকারের টাকা মেরে বিদেশে পালিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে সেটা হচ্ছে। যতই যা হয়, একটা জিনিস কিন্তু দেখবেন, তারা কিন্তু আর সেই লেভেলের কমফোর্ট এনজয় করতে পারছে না, সেই লেভেলের ওয়েলদি থাকছে না। খুব কমন এক্সাম্পল নরেশ গোয়েল বলুন, প্রচুর বিজনেসম্যান আছে ইন্ডিয়ার মধ্যে। যেটা জেট এয়ারওয়েজ এর ফাউন্ডার, সে কিন্তু জেলেও থেকেছে। এবার যেই মানুষটা কয়েক হাজার কোটি টাকার মানে লাইফস্টাইলে অভ্যস্ত, সে যদি একদিন জেলেও থাকে বা একদিন ভুলে যান, সে যদি সেই লাইফস্টাইল থেকে একদিনও যদি বাইরে থাকে, তার যে কষ্ট সেটা কিন্তু একটা গরিব লোক যদি একদিন ঘরে না থাকে সেটাও কিন্তু হয় না। তো এনিওয়েজ, মানে বক্তব্য একটাই, যে এমন নয় যে আমি জিনিসটা বললাম যে যার বাবা বড় লোক, যে যারা ইনহেরিট করে পেয়েছে, যে তারা খালি ফলো করেই যে সাকসেসফুল হচ্ছে, তা কিন্তু নয়। রাদার ইনহেরিটেশনের সঙ্গে কোনো তেমন লেনা দেনা নেই, কারণ প্রচুর মানুষ ইনহেরিট করেছে কয়েক হাজার কোটি টাকা, বাট সেখান থেকে তারা আর বাড়াতে পারেনি, সেই সমস্ত মানে ওয়েলথটাকে তারা শেষ করে দিয়েছে। আবার প্রচুর মানুষ যা ইনহেরিট করেছে সেখান থেকে কিন্তু হিউজ বড় করে বাড়িয়েছে। তো যত ওয়েলদি মানুষ আপনি ইন্ডিয়া কেন সারা পৃথিবীতে যদি দেখেন, সেম ফর্মুলা। সে অল্প টাকা নিজে আগে বাড়িয়েছে, সেই কনফিডেন্স এসছে, তারপর ব্যাংকের লোন নিয়ে টাকা বাড়িয়েছে, কনফিডেন্স এসছে, তারপরে সে পাবলিক শেয়ার ইস্যু করে শেয়ার মার্কেট থেকে, আর এই সমস্ত কিছু মানে একবার যদি আপনি সাকসেসফুলি এটা করতে পারেন, টাকা থেকে টাকা বাড়াতে পারেন, তারপরে ধীরে ধীরে টাকার কিন্তু অভাব হয় না, টাকা বা ক্যাপিটাল আপনার কাছে ঠিক চলে আসে। ওই কোয়ালিটিটা অ্যাকোয়ার করাটাই সমস্ত কিছু। এবার আপনি বলবেন ওই আম্বানি আদানি ওদের মতো তো আমার অত বড় লোক হওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি মিডিল ক্লাস, আমি অল্প একটু আপার মিডিল ক্লাসের দিকে যেতে চাই, কমফোর্টেবল লাইফ লিড করতে চাই। অবশ্যই, তো কমফোর্টেবল লাইফ লিড করতে গেলেও আপনিও পারবেন, একজন মিডিল ক্লাস মানুষও পারবে, যে লোন নিয়ে কি করে ওয়েলথটা বাড়ানো যায় সেইটা নিয়েও বলবো, এবং কি কি না করা উচিত সেইটা তাদের জন্য খুব দরকার। মানে যারা মিডিল ক্লাস আছেন তাদের জন্য এইটা বোঝা উচিত যে কি কি করলে আপনি নিচের দিকে চলে যাবেন, কি কি জিনিস থেকে অ্যাভয়েড করবেন। তো সেইটারই এক্সাম্পল যে যারা মিডিল ক্লাস আরো নিচের দিকে যাচ্ছে বা গরিব আরো যারা গরিব হচ্ছে, খুব কমন আমি এক্সাম্পল দিচ্ছি। কি হয় দেখুন, এখন ফেস্টিভ সিজন মানে পুজোর ডিসকাউন্ট অ্যান্ড অল চলছে। আপনি কি করলেন, একটা 20,000 টাকার মোবাইল কিনবেন, এই হিসাবে আপনি কোনো দোকানে গেলেন, দরদাম সমস্ত কিছু হলো, তারপর দোকানদার আপনাকে বলছে যে 20,000 টাকা আপনার বাজেট ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি 6 মাসের ইএমআই তে ফোনটা কিনুন, আপনি 50-60 হাজার টাকারও ফোন কিনতে হবেন, কিচ্ছু না, প্রত্যেক মাসে মাসে আপনাকে 12-13 হাজার টাকা করে দিলেই হয়ে যাবে। তো তখন আপনি একটু ভাবলেন যে না, 12-13 হাজার করে আমার 60 হাজার টাকা হয়ে যাচ্ছে, আমার একটু বেশি যাচ্ছে। তখন সেই দোকানদার বললো বা এই সমস্ত ই কমার্স সাইট বলছে আপনি ইএমআই তে যান, আপনাকে আরো 5,000 টাকা ডিসকাউন্ট করা হবে। দেখবেন আজকাল সমস্ত, আপনি অ্যামাজন বলুন, ফ্লিপকার্ট বলুন, যত দোকানে বলুন, আপনি ফোন কিনতে যান, টিভি কিনতে যান, ওয়াশিং মেশিন কিনতে যান, এসি কিনতে যান, সমস্ত কিছু গাড়ি, মানে সমস্ত জায়গায় তারা এখন এইরকম ইয়ে করেছে যে আপনি ইএমআই তে যান, আপনি আরো ডিসকাউন্ট পাবেন। তো এইটা করতে গিয়ে কি হলো, আপনি গেছিলেন 20,000 টাকার ফোন কিনতে, আপনার ব্যাংকে 20,000 টাকা ব্যালেন্স রয়েছে, আপনি 20,000 টাকার ফোন কিনতে গেলেন, আপনার মনে হলো যে মাসে মাসে আমি 10-12 হাজার টাকা দিয়ে আমি একটা 50,000 টাকার ফোন পেয়ে যাচ্ছি। তো তাই আপনি কি করলেন, সেই ইএমআই তে চলে গেলেন, ডিসকাউন্টে পেয়ে গেলেন, এবং সেই আগামী 6 মাস ধরে ফোনের ইএমআই আপনি দিতে থাকলেন। প্রবলেম কি, আপনি ভাবলেন যে না, আমি তো 6 মাসে আমার স্যালারি তো আসবেই, আমি সেখান থেকে দেবো, তাতে আবার অসুবিধা। প্রবলেম একটাই যে এই আগামী 6 মাস কিন্তু আপনার ইনভেস্ট করার জন্য বা আপনার টাকা বাড়ানোর জন্য যে টাকাটা ছিল, সেই টাকাটা ব্লক হয়ে গেল, সেইটা আপনি আর ইউজ করতে পারছেন না। সেকেন্ড প্রবলেম, এই যে ফোনটা 6 মাস পরে, 1 বছর পরে আপনি যেটা 50,000-60 হাজার টাকা দিয়ে কিনলেন, তার ভ্যালু কমে 20-30 হাজার টাকা হয়ে গেল। এবং এই যখন ফোন আপনি কমফোর্টেবলি 10,000 করে দিচ্ছেন, তারপরে আপনার ইচ্ছা করবে এই সেম ভাবে আমি একটা এসি কিনি, বা এই সেম ভাবে আমি একটা দামি এবার গাড়ি কিনি। এবং তারপরেও যেটা হয় যে আমরা একটা বাড়ি কিনি। অবভিয়াসলি বাড়ি, হোম একটা ইমোশনাল জিনিস, এটা ম্যাক্সিমাম লোকেরাই বা ম্যাক্সিমাম স্যালারিড লোকেরাই কিন্তু ইএমআই তে বা লোন নিয়ে হোম বাড়ি কেনে। তো
আপনি বলবেন না বাড়ি তো অ্যাসেট, বাড়ি তো খুব ভালো অ্যাসেট, বাড়ি আপনি এরকম বলতে পারেন না লোন নিয়ে কেনা উচিত নয়। দেখুন, বাড়ি খুব ভালো অ্যাসেট। বাড়ি মানে রিয়েল এস্টেট থেকেও প্রচুর লোকে বড় লোক হয়েছে। তারা কিভাবে হয়েছে? খুব সিম্পল ভাবে, যে তারা 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে তারা একটা বাড়ি কিনেছে। ব্যাংককে তারা হয়তো মাস গেলে 7% কি 8% রেটে ইন্টারেস্ট দিচ্ছে, আর সেই বাড়িটাই তারা রেন্টে দিচ্ছে। রেন্ট দিয়ে 9 to 10% রেন্টাল ইনকাম আর্ন করছে। তো এটা যদি আপনি করতে পারেন, তো তাহলে এগেইন আপনি ওয়েলথ ক্রিয়েশন মানে আপনি মধ্যবিত্ত থেকে বড় লোকের দিকে এগোবেন। মানে আপনি যে লোনটা নিচ্ছেন, সেই লোন নিয়ে যে অ্যাসেট কিনছেন, সেই অ্যাসেটেরও ভ্যালু বাড়াচ্ছেন, তার সাথে সাথে আপনার ইনকামও বাড়ছে। মানে 1 কোটির লোন নিয়ে ব্যাংকে 7% দিয়ে যদি আপনি নিজে 9% আর্ন করতে পারেন, ওই যে অ্যাডিশনাল 2% এইটাই আস্তে আস্তে জমতে জমতে হিউজ হয়ে যাবে। প্রত্যেকটা পৃথিবীতে বড় লোক এই জিনিসটাই করেছে, এবং প্রচুর মধ্যবিত্ত এই সিম্পল জিনিসটাই করে কিন্তু তারা আস্তে আস্তে মধ্যবিত্ত থেকে আপার মিডল ক্লাসের দিকে কিন্তু এগোয়। তো এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আপনি যদি মিডল ক্লাস থাকেন, তো তাহলে কি করলে আপনি আপার মিডল ক্লাসের দিকে এগোতে পারবেন, আর কি করলে আপনি লোয়ার মিডল ক্লাসের দিকে বা একই জায়গায় সেই রয়ে যেতে পারবেন, যে ফাইন্যান্স নিয়ে স্ট্রাগল করতে হবে। তো এবার আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি বলি। কেন পার্সোনাল স্ট্র্যাটেজি? এই কারণেই আমি বলতে চাইছি, কারণ আমিও আপনাদের ম্যাক্সিমামের মতো এমন নয় যে কোনো ইনহেরিট করে একটা হিউজ কিছু একটা ওয়েলথ বা এরকম কিছু পেয়েছি, তা কিন্তু নয়। তো আমি বিগত 10-15 বছর ধরেই একটা স্ট্র্যাটেজি খুব ফলো করে এসেছি, যে যত রকম আমি ডেপ্রিসিয়েটিং অ্যাসেট আমি কিনবো, ডেপ্রিসিয়েটিং অ্যাসেট মিনস এই ধরুন মোবাইল হোক, টিভি হোক, ফ্রিজ হোক, এসি হোক, বা ধরুন গাড়ি হোক, গাড়ি ইনক্লুডিং গাড়ি, বাইক, সমস্ত কিছু। তো এই সমস্ত কিছু আমি কিন্তু কিনি যেই টাকাটা শেয়ার থেকে আমার প্রফিট হচ্ছে তারও 50% দিয়ে। মানে ফর এক্সাম্পল, যদি আমার কোনো বছর 10 লাখ শেয়ার থেকে প্রফিট হলো, তো তাহলে আমি সেই 10 লাখসের 50% মানে 5 লাখ তার নিচে সমস্ত কিছু এক্সপেন্ডিচার, যে নট অনলি এই ফোন, এসি, যদি কোনো ফরেন ট্রিপ করতে হয়, ট্রাভেল করতে, মানে যত নন এসেন্সিয়াল এক্সপেন্ডিচার, সেগুলো যেন আমার তার থেকে কভার হয়ে যায়। সেকেন্ড, যেটা নিজের থাকার জন্য যে বাড়ি বা রিয়েল এস্টেটও যদি ইনভেস্ট করতেই হয়, বা রিয়েল এস্টেট যদি আমি কিনি ফর সেলফ ইউজেস, সেইটাও আমি কিনেছি যে যদি আমি সেই অ্যামাউন্টটা আমার শেয়ার ইনভেস্টমেন্ট থেকে প্রফিট করতে পারি। মানে ফর এক্সাম্পল, আমার যদি আজকে 1 কোটি টাকা শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে, আমি কোনোদিন ওই 1 কোটি টাকার একটা বাড়ি কিনবো না। যদি আমি ওই 1 কোটি টাকাকে 2 কোটি টাকাতে নিয়ে যেতে পারি, দেন আমি ওই 1 কোটি টাকার বাড়িটা কিনেছি, যাতে করে আমার ক্যাপিটালটা প্রিজার্ভ রইল, সেই ক্যাপিটালকে পরে আবার কিন্তু আমি সেটা বাড়াতে পারি। তো এই দুটো স্ট্র্যাটেজি অ্যাটলিস্ট এইটা মেক শিওর করছে যে যারা মিডল ক্লাস, সেখান থেকে আমাকে লোয়ার মিডল ক্লাসের দিকে বা একই জায়গায় আমাকে রেখে দেবে না, আমাকে নিচের দিকে টানবে না, এইটা অ্যাটলিস্ট এনশিওর করছে। হ্যাঁ, এবার আমি বলতেই মানে অনেকেই এটা বলে, দেখুন হোম একটা ইমোশনাল জিনিস, যে যদি না 30 বছর বা 35 বছরের মধ্যে যদি না কেনা হয়, তাহলে কি করলেন? সব ঠিক আছে, আমি মানছি, মানে অনলি ফর হোম মানুষ একটা লোন বা একটা কিছু নিতে পারে, সেটা ঠিক আছে। বাট হোম ছাড়া, বাড়ি ছাড়া অন্যান্য যে কোনো জিনিস আপনি যদি লোনে নেন, তো তাহলে আপনি সেইটাকে মানে আপনাকে নিচের দিকে ঠেলতে বাধ্য, ইনক্লুডিং কার, মোবাইল, ল্যাপটপ, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স। আর সেকেন্ড যে অপশন, যে এটা তো আমাকে নিচের দিকে নামাবে না, একজন মিডল ক্লাস তাকে আর নিচের দিকে নামাবে না, যে যদি না আপনি লোন নেন, সেই লোন নিয়ে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট অ্যাকোয়ার করেন। সেকেন্ড যেটা আমাকে মাথায় রাখতে হবে, এবার এই মিডল ক্লাস থেকে উপর দিকে উঠতে গেলে আমাকে সামহাউ টাকা থেকে টাকা বাড়াতে হবে। তো সেইটাও আমি কি করেছি, অবভিয়াসলি আমি রিসেন্ট 3-4 বছর ধরেই, এমন নয় যে আগে এমন আজ থেকে 10-15 বছর আগে যখন শেয়ার মার্কেটে এসেছিলাম তখন নয়, রিসেন্ট আমি 3-4 বছরে আমি লোন নিই, কিন্তু সেই লোনটা শেয়ারে ইনভেস্ট করি। মনে রাখবেন, আমি আমার নিজের বইতে বারবার এই জিনিস বলেছি যে একজন নিউ ইনভেস্টার, নতুন রিটেল ইনভেস্টরের লোন নিয়ে কখনো ইনভেস্ট করা উচিত নয়। এটা ঠিকই, আমিও যদি আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে যখন নতুন মার্কেটে এসেছিলাম, লোন নিয়ে ইনভেস্ট করতে আমার লোনেরও ইন্টারেস্ট যেত, আমার শেয়ারেরও ভ্যালু কমে যেত। ঠিক যেমন এই বড় বড় এই আম্বানি টাম্বানি এই সমস্ত এক্সাম্পল গুলো দিলাম, যে তারা লোন নিয়েছে, লোন নিয়ে বিজনেস বাড়াতে গিয়ে বিজনেসে লস হয়েছে, বিজনেস তো লস হয়েছে, লোনের টাকাও গেছে, তারা পথে বসে গেছে। এরকম প্রচুর যেমন বড় এক্সাম্পল দিলাম। শেয়ার নিয়েও যদি কেউ লোন নিয়ে বা কেউ লিভারেজড অপশনে যায়, তখন কিন্তু এই জিনিসটাই হয়। তো যে যখন আমার 10-12 বছর শেয়ারের মানে এক্সপিরিয়েন্স হয়ে গেল, আমার নিজের মধ্যে কনফিডেন্স চলে এলো ভালো শেয়ার পিক করার, আমি নিজে 10-12 বছর ধরে যখন দেখলাম যে আমি আমার শেয়ার ইনভেস্টমেন্ট থেকে 30-40% CAGR মতো রিটার্ন জেনারেট করতে পারছি, তো তখন আমি ডেলিভারিতেই, অবভিয়াসলি আমি ফিউচার অপশন
অপশন এইসবে কোনোদিনই যাইনি। ডেলিভারি ট্রেডেই মানে লোন নিয়ে বা এমটিএফ পজিশন অনেক রকম অপশন আছে। যে দেখুন, ব্যাংক যদি একবার জানতে পারে যে আপনার মধ্যে রিপেমেন্টের ক্যাপাবিলিটি আছে, ব্যাংক নিজেরা আপনার কাছে এসে লাইন দেবে। তো এটা খুব কমন সেন্স। তো আজকে আমার ওই প্রবলেমটা হয় না, মানে 4-5টা ব্যাংক বসে আছে আমাকে ফাইন্যান্স করার জন্য, বা এমটিএফ পজিশনের জন্য আমার কাছে প্রচুর অপশন আছে। তো ওই প্রবলেমটা এখন আর নেই। তো আমার এখন টার্গেট ওইটাই যে হোয়াট এভার বরোড মানি, যে হোয়াট এভার এই যে আমি অ্যামাউন্ট আমি ব্যাংক থেকে অ্যান্ড অল সেখান থেকে নিচ্ছি, সেখানে যদি আমি 10% এমটিএফ বা সেইখানে ফাইন্যান্সের যদি ইন্টারেস্ট দিই, তার থেকে বেশি অ্যাটলিস্ট 20-25-30% রিটার্ন ওই শেয়ার থেকে জেনারেট করা। যদি যত বেশি রিটার্ন জেনারেট হবে, মানে সে ফর এক্সাম্পল আমি ব্যাংক থেকে লোন নিলাম যেই অ্যামাউন্ট, সেটা থেকে আমি শেয়ার থেকে 50% রিটার্ন জেনারেট করলাম, মাত্র 10% ব্যাংকে দিতে হবে। যেটা ব্যাংকে দিতে হবে সেটা আমার ফিক্স। আপসাইড শেয়ার থেকে কিন্তু এটা অনেক, মানে 30-40-50 তার বেশিও কিন্তু হতে পারে। ইজ অল ডিপেন্ডেন্ট অন মি। তো আমি এই সিম্পল দুটো স্ট্র্যাটেজি ফলো করি। এক হচ্ছে যে আমি যখন কোনো ডেপ্রিসিয়েটিং অ্যাসেট কিনবো, বা ইনফ্যাক্ট আমার নিজের হাউসও যখন আমি কিনবো, তখন সবসময় সেইটা কিনবো আমি আমার শেয়ারের প্রফিট দিয়ে। আমার ক্যাপিটাল আমি কখনো সেইটাকে হাত দেবো না। প্রফিট থেকে আমার যত শখ আহ্লাদের, মানে যত রকমের জিনিস হয়, ইনক্লুডিং ট্রিপস, ফরেন ট্রিপস অ্যান্ড অল, সমস্ত কিছু সেগুলো থেকে কভার হবে। অ্যান্ড সেকেন্ড অফ অল, যত ধীরে ধীরে কনফিডেন্স আমার বেড়েছে, তত আস্তে আস্তে এই বরোড ফান্ড থেকেও কিন্তু আস্তে আস্তে ইকুইটি ইনভেস্টমেন্টের দিকে গেছি। আবার বলছি, এই বরোড মানিতে ইনভেস্টিং ইজ আ ভেরি রিস্কি থিং। আনটিল অ্যান্ড আনলেস আপনার মানে হিউজ এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপার্টাইজ সমস্ত কিছু না থাকলে এইখানে কিন্তু যাবেন না। তো আমার স্ট্র্যাটেজি বললাম। এবার কমেন্টে জানান যে আপনি আমার সঙ্গে কতটা একমত, যে সত্যিই কি এই মধ্যবিত্তরা আরো লোয়ার মিডল ক্লাসের দিকে চলে যাচ্ছে, বা মধ্যবিত্তরা মধ্যবিত্তই থেকে যাচ্ছে। তার রিজন কি এইটাই যে এই লোন, ইএমআই তে সমস্ত ডেপ্রিসিয়েটিং অ্যাসেট নেওয়া, নাকি আর অন্য কি আছে সেটাও আপনি জানান। খালি একটা জিনিস বলে দিচ্ছি, ট্যাক্স নিয়ে কিছু বলবেন না, কারণ ট্যাক্স আমি প্রমাণ দিয়ে সমস্ত দেখিয়ে দিতে পারি। একজন মিডল ক্লাসের থেকে বড় লোকদের ট্যাক্স অনেক বেশি দিতে হয়। এটা ইন্ডিয়া না, সারা পৃথিবীতেই সব মানে সেম সিস্টেম। আর হ্যাঁ, এটাও আপনি কমেন্টে জানান যে কি নিয়ে ভিডিও চান। যে যদি আপনি বলেন যে কেন মানে মিডল ক্লাস আরো মানে এগোতে পারছে না, বা এইটা কি তার রিজন, ট্যাক্স কেন রিজন নয়, সেই নিয়েও যদি আপনারা ভিডিও চান, ডিটেলস চান, সেটাও কমেন্টে জানাতে পারেন। বা এই রিলেটেড পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আর অন্য কোনো টপিকে যদি ভিডিও চান, সেইটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন।